সকলের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ করে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদেরকে আজকে আমি নবম দশম শ্রেণীর সসীম ধারার যে অধ্যায় আছে 13তম অধ্যায়, 13তম অধ্যায়ের 13.1 এর কয়েকটি সমস্যার সমাধান করব বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আমি এই চ্যাপ্টারের আরো 3টি ক্লাস নিয়েছি। আজকে এই চ্যাপ্টারের অনুশীলনী অধ্যায়গুলোর মধ্যে শেষের দিকে এগুলো সমাধান করব, অর্থাৎ এই অধ্যায়টি আজকে শেষ হয়ে যাবে। অনুশীলনের অঙ্কগুলো সমস্যা সমাধান করা শেষ হয়ে যাবে। তোমরা যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে পারোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমরা সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবে। আর 13তম অধ্যায়ের জন্য আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি। তোমরা চ্যানেলে গেলে প্লেলিস্টে দেখতে পারো সসীম ধারা নামে একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টের মধ্যে 13.1 সহ 13.2 সহ সবগুলোর সমাধান সেখানে দেওয়া হবে। 13.1 আজকে শেষ হবে ইনশাল্লাহ। এরপরে 13.2 যেটা আছে সেটাও ধীরে ধীরে সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে গত ক্লাসে আমি 20 নম্বর পর্যন্ত সমস্যা সমাধান করেছিলাম। আজকে আমি 21 নম্বর থেকে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব। তোমরা সাধারণ গণিত ছাড়াও উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞানের যে কোনো ক্লাস বা কোনো চ্যাপ্টার যদি সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী তোমাদের ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই। এখানে 21 নম্বর যে সমস্যাটা আছে, কোন সমান্তর ধারায় p-তম, q-তম ও r-তম পদ যথাক্রমে a b c দেখাও যে a × q - r plus b × r - p plus c × p - q = 0। তাহলে প্রশ্নটা যদি আমি আগে লিখে নেই, একুশ নম্বর, কোন সমান্তর ধারায় p-তম, q-তম ও r-তম পদ, p-তম, q-তম এবং r-তম পদ যথাক্রমে a b c। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে a × q - r plus b × r - p plus c × p - q = 0। a × q - r, b × r - p, c × p - q = 0। আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, যেহেতু p-তম, q-তম, r-তম পদ দেওয়া আছে, তাহলে n-তম পদের সূত্র আমাদেরকে জানতে হবে। তাহলে n-তম পদের সূত্র তোমরা এখন নিশ্চয়ই জানো, আগে যে সমস্যাগুলো সমাধান করা হয়েছে অনেক সমস্যাতে এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। আর n-তম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d। এখানে a কি? প্রথম পদ। a হচ্ছে কি? প্রথম পদ এবং d হচ্ছে পাশাপাশি দুটি পদের পার্থক্য অথবা সাধারণ অন্তর। তাহলে এখানে যেহেতু প্রথম পদ আমাদের দেওয়া নেই, প্রথমে যদি আমরা ধরে নেই সমাধানে ধরি প্রথম পদ ধরে নিলাম a, অথবা a না ধরে আমাদের তো a এখানে যেহেতু আছে আমরা ধরে নিলাম x, প্রথম পদ ধরে নিলাম x।
আর সাধারণ অন্তর ধরে নিলাম ডি, সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে আমরা জানি n তম পদের সূত্র, তাহলে n তম পদ ইকুয়াল টু, প্রথম পদ যেহেতু আমরা x ধরেছি তাহলে x প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। প্রথমে কি বলছে p তম পদ, তাহলে p তম পদ কি হবে, p তম পদ হবে x প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। এখন আবার দেখো p তম পদ কত হবে, p তম পদ হবে a, তাহলে p তম পদের জায়গায় আমরা a বসাই দেব, তাহলে a ইকুয়াল টু x প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটাকে আমরা ধরলাম সমীকরণ নম্বর 1। অনুরূপভাবে যদি আমরা q তম পদ নির্ণয় করি কি হবে, তাহলে q তম পদ ইকুয়াল টু, প্রথম পদ x প্লাস p এর পরিবর্তে কি হবে q মাইনাস 1 ইন্টু ডি। তাহলে q তম পদ এখানে কত বলছে b, তাহলে আমরা লিখতে পারি b ইকুয়াল টু প্রথম পদ x, তাহলে x প্লাস q মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা ধরো সমীকরণ নম্বর 2। ঠিক আছে, সমীকরণ নম্বর 2 আমরা ধরলাম। এরপরে আমরা আরেকটা সমীকরণ বের করব, সেটা হবে আমাদের সমীকরণ নম্বর 3, এবং সেটা হচ্ছে কি r তম পদ। কোন তম পদ, r তম পদ। তাহলে r তম পদ কি হবে, r তম পদ হবে তাহলে x প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু এখানে দেখো r তম পদ আমাদের কত ছিল, p তম পদ ছিল a, q তম পদ ছিল b, r তম পদ ছিল কি c। তাহলে সুতরাং c, r তম পদের মান c, x প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা দিলাম সমীকরণ নম্বর 3। তাহলে এবার আমরা এই যে 1, 2 এবং 3 এই তিনটা সমীকরণ থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা আমরা প্রমাণ করব। তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা 1 থেকে 2 বিয়োগ করব এবং পরে আমরা 2 থেকে 3 বিয়োগ করব। তাহলে দেখো এখানে কি লেখা যায়, আমরা যদি 1 বিয়োগ 2 দেই, 1 বিয়োগ 2, তাহলে যেটা হবে 1 এর বাম পক্ষে কি আছে, দেখো 1 এর বাম পক্ষে আছে a মাইনাস 2 এর বাম পক্ষে কি আছে, দেখো 2 এর বাম পক্ষে আছে b ইকুয়াল টু, আর ডান পক্ষে কি কি আছে, এখানে আছে x প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। এরপর আমরা বিয়োগ করব কি x প্লাস q মাইনাস 1 ইন্টু ডি। তাহলে x, a মাইনাসের কারণে মাইনাস a প্লাস a হয়ে যাবে মাইনাস q মাইনাস 1 ইন্টু ডি। এখন এই যে মাইনাস x আর প্লাস এর x এটা বাদ যাবে, তাহলে হবে a মাইনাস b ইকুয়াল টু p মাইনাস 1 ইন্টু ডি মাইনাস q মাইনাস 1 ইন্টু ডি। এবার আমরা এখানে কি করতে পারবো, d আর d কমন নিতে পারবো যেহেতু মিল আছে। তাহলে আমরা a মাইনাস b আর d কমন নিয়ে লিখলাম p মাইনাস 1, a মাইনাস q মাইনাস a প্লাস 1। তাহলে মাইনাসের প্লাসের 1 আর মাইনাসের 1 যদি বাদ যায় তাহলে আমাদের কি থাকবে, a মাইনাস b ইকুয়াল টু d ইন্টু p মাইনাস q, p মাইনাস q। এটা যে এখান থেকে তাহলে এখান থেকে আমরা d এর মানটা বের করি। d এর মান কি হবে, a মাইনাস b বাই p মাইনাস q ইকুয়াল টু
ডি। এখানে আমরা দেখলাম কি যে পি মাইনাস কিউ আছে, এটা কি গুণ সম্পর্ক। তাহলে সমান চিহ্নের ডান পক্ষে যদি গুণ থাকে তাহলে বাম পক্ষে যায় কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে পি মাইনাস কিউটা এখানে ভাগ হয়ে গেছে। তাহলে এখানে আমরা একটা ডি এর মান পেলাম। এবার আমরা 2 থেকে 3 বিয়োগ করব। 2 থেকে কি করব, 3 বিয়োগ করব। তাহলে 2 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে 2 বিয়োগ 3, তাহলে 2 এর বাম পক্ষে কি আছে, বি, আর 3 এর বাম পক্ষে কি আছে, সি। তাহলে বি মাইনাস সি, বি মাইনাস সি। আর এখানে ডান পক্ষে, এটা তো 2 নম্বর ডান পক্ষে ছিল, 3 এর ডান পক্ষে আছে এক্স, এই মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস, আর বাকি থাকবে আর মাইনাস 1 ইনটু ডি। তাহলে এখানে মাইনাস এক্স আর এখানে প্লাস এক্স কি যাবে, বাদ যাবে। তাহলে বাকি কি কি আছে এগুলো আমরা এখন লিখে দেব। এর মধ্যে কি কি দেখা বাকি আছে, এখানে ডি আছে, কিউ মাইনাস ডি, তাহলে বা বি মাইনাস সি ইকুয়াল টু কিউ মাইনাস 1 ইনটু ডি মাইনাস আর মাইনাস 1 ইনটু ডি, তাহলে বি মাইনাস সি, ডি আর ডি থেকে ডি কমন, তাহলে বাকি থাকলো কিউ মাইনাস 1 মাইনাস আর মাইনাসে প্লাস 1, মাইনাসে প্লাস 1, তাহলে মাইনাসের 1 আর প্লাসের 1 বাদ যাবে। তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু ডি ইনটু কিউ মাইনাস আর। তাহলে এখান থেকে আবার আমরা এবার ডি এর মান কি বের করতে পারি, বি মাইনাস সি, নিচে চলে আসলো কিউ মাইনাস আর, আর এখানে থাকলো ডি। ঠিক আছে, এখন এখানে এটা হচ্ছে কি ডি এর মান, আবার এটাও কি ডি এর মান। তাহলে দুইটাই যেহেতু ডি, তাহলে আমরা কি করতে পারি, ডি এর মান যেহেতু দুইটাই, তাহলে আমরা এই দুটো কি করতে পারি, সমান লিখতে পারি। তাহলে এই দুটো আমরা সমান লিখি। তাহলে সমান যদি আগে ডি এর মান কি ছিল, এ মাইনাস বি, আর নিচে হচ্ছে পি মাইনাস কিউ, ইকুয়াল টু এখানে কি ছিল, বি মাইনাস সি, নিচে হচ্ছে কিউ মাইনাস আর। যেহেতু দুইটাই ডি, তাহলে ডি এর মান দুটো কি আমরা পরস্পর সমান লিখলাম। এবার এখান থেকে আমরা যে লাইনটা আমাদের প্রমাণ করতে বলছিল সেই লাইনটা আমরা এখন প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা কোণাকুণি গুণ করব। কি করব, কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ করলে কি হবে দেখো, এই এ মাইনাস বি এর সাথে আসবে কি, কিউ মাইনাস আর, আর এখানে এই দুটো গুণ করো, তাহলে বি মাইনাস সি এর সাথে যাবে কি, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এবার এ দিয়ে প্রথমে গুণ করবে, এরপরে বি দ্বারা, আর এখানে বি দিয়ে প্রথমে গুণ করবে, এরপরে সি দ্বারা। কারণ আমাদের বইতে যেটা প্রমাণ করতে বলছিল সেটা ছিল এ ইন্টু কিউ মাইনাস আর, বি ইন্টু আর মাইনাস পি, আর সি ইন্টু পি মাইনাস কিউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এর সাথে আমাদের চলে গেল কিউ মাইনাস আর মাইনাস, এই বি এর সাথে আবার আসলো কিউ মাইনাস আর, এখানে বি এর সাথে পি মাইনাস কিউ মাইনাস, এখানে সি এর সাথে পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার আমাদের ডান পক্ষে যেহেতু জিরো প্রমাণ করতে হবে, সুতরাং আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে দেখো কি হয়, এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর, এটা মাইনাস হয়ে আসলো বি ইন্টু পি মাইনাস কিউ, এই মাইনাস এটা আসলো প্লাস হয়ে সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো। তাহলে এবার আমাদের এ ইন্টু কিউ মাইনাস আর আছে, সি মাইনাস পি মাইনাস কিউ আছে, এখন আমাদের বি আছে এখানে কয়টা, দুইটা, বি আছে কয়টা, দুইটা। তাহলে আমরা এই দুইটা বি একটা কমন নেব, দুইটা মিলে একটা নেব। তাহলে কি হবে, এ ইন্টু কিউ মাইনাস আর, আর এখান থেকে এটা আনলাম
সি ইন্টু, অথবা না আনলেও চলবে, তোমরা এখানে যদি কমন নিয়ে নেওয়া যায় তাহলে মাইনাস বি ইন্টু, এর কমন নিলে কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস কিউ প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। তাহলে এখানে এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু, দেখো এখানে মাইনাসের কিউ আর প্লাসের কিউ এখানে চলে যাবে, তাহলে এখানে আমরা সোজা করে লিখে পি মাইনাস আর লিখতে পারি, পি মাইনাস আর প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। এবার দেখো আমাদের এখানে মাইনাস আছে, কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে আছে বি এর আগে প্লাস, সেখানে আছে বি এর আগে প্লাস, তাহলে আমরা এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে a ইনটু কিউ মাইনাস আর, এখানে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস বি, আর চলে আসবে আগে, আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে বি এর আগে যে প্লাস ছিল এটা মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস প্লাস সি ইনটু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের এই লাইনটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এখানে বইতে বলছে যে a ইনটু কিউ মাইনাস আর প্লাস বি ইনটু আর মাইনাস বি প্লাস সি ইনটু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 দেখাও যে, তাহলে আমাদের দেখাতে বলা হয়েছে, তাহলে আমাদের এটা হয়ে গেছে। শর্ট, তাহলে আশা করি তোমরা সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে থাকো, কোনো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেইভাবে তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের 21 নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেল। এবার 22 নম্বরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে দুই সাইডে দুটো যোগফল আছে, এটা হচ্ছে তোমাদের 13.1 এর যে 11 নম্বর সমস্যা আছে এবং 12 নম্বর সমস্যা সেরকম একই নিয়ম, শুধু সংখ্যাগুলো পরিবর্তন। তাহলে তোমরা যে কাজটা করবে, আমি যে 13.1 এর ভিডিওগুলোর মধ্যে পর্ব 2 যেটা, সেখানে আমি 9 থেকে পরবর্তী অংশগুলো সমাধান করেছি, সেখানে তোমরা 11 12 কিভাবে সমাধান করতে হবে সেটা দেখতে পাবে। সেই নিয়মে তোমরা একবার লিখবা লেফট হ্যান্ড সাইড একটা অঙ্ক করবা, আবার রাইট হ্যান্ড সাইড লিখে আবার এই সমষ্টির অঙ্কটা করবা, তাহলে দুই পাশের রেজাল্ট কিন্তু একই হয়ে যাবে, 3969 এরকম হবে। তাহলে তখন তোমরা লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সেটা দেখার জন্য তোমরা আমার পর্ব 2 13.1 এর পর্ব 2-তে তোমরা 11 এবং 12 কিভাবে সমাধান করতে হয় সেটা দেখলে তোমরা পারবে। এবার আমি যাবো 23 নম্বরে। 23 নম্বরে বলছে এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। তাহলে ঋণ নিয়েছে কত? 2500 টাকা। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, আগে যা দিবে পরেরটা তার চাইতে 2 টাকা বেশি। প্রশ্ন কিন্তু আগে বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে শুধু এখানে সমাধান করে দিলে কিছুই বুঝতে পারবে না, প্রশ্ন আগে বুঝতে হবে। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে, মানে কিস্তির সংখ্যা বের করতে হবে, কিস্তির সংখ্যা বের করতে হবে। তাহলে কিস্তির সংখ্যা আমাদের বের করতে হবে, প্রথমে আমাদের এখানে কি ধরনের ধারা তৈরি হবে ধারাটাকে নির্ণয় করতে হবে। এবার টাকা যেহেতু 2500 মোট টাকা, তাহলে মোট মানে কি সমষ্টি, তাহলে সেই ধারার একটা সমষ্টি নির্ণয় করতে হবে। সেই সমষ্টি থেকে আমরা কি করতে পারবো, কতগুলো কিস্তি দিতে হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে চলো দিকে আমরা সমাধান করি। তাহলে প্রত্যেক কিস্তির পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, আর বলছে প্রথম কিস্তি হলো 1 টাকা, প্রথম কিস্তি দেওয়া আছে 1 টাকা, তাহলে দ্বিতীয় কিস্তি কত, তৃতীয় কিস্তিতে কত, সেগুলো আমরা দেখব। তাহলে প্রথম কিস্তিতে পরিশোধ করে 1 টাকা,
প্রথম কিস্তি সমান কত 1 টাকা, তাহলে দ্বিতীয় কিস্তি কত হবে, তাহলে বলছে কি প্রথম কিস্তি সেটে দ্বিতীয় কিস্তি 2 টাকা বেশি, কত টাকা বেশি 2 টাকা বেশি, তাহলে 1 যোগ 2 সমান কত 3 টাকা, ঠিক আছে, দ্বিতীয় কিস্তি 3 টাকা। তাহলে তৃতীয় কিস্তি কত হবে, তাহলে 3 এর সাথে আবার 2 যোগ, তাহলে কত টাকা হবে 5 টাকা, ঠিক আছে। এভাবে কিস্তি সংখ্যাগুলো চলবে, এভাবে কিস্তি চলবে। কয়টা কিস্তিতে পরিশোধ করতে হবে আমরা সেটা জানি না, তাহলে ধারাটা কি হবে, কিস্তির ধারা, কিস্তির ধারাটা হবে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এভাবে চলবে, ঠিক আছে। তাহলে আমরা একটা ধারা এখানে পেয়ে গেলাম, যার প্রথম পদ হচ্ছে কত 1, তাহলে প্রথম পদ a = 1 আর সাধারণ অন্তর d = 3 - 1 = 2, 3 - 1 = 2। তাহলে কতটা কিস্তিতে সমাধান করতে হবে, মানে মোট কত টাকা দিতে হবে 2500 টাকা, তাহলে মোট কিভাবে আমরা নির্ণয় করব, তাহলে আগে কিস্তির মোট সংখ্যা আমরা এখানে বের করব, তাহলে SN এর মান আমাদের বের করতে হবে। তাহলে কিস্তির সমষ্টি SN = n/2 * 2a + n - 1 * d। তাহলে এখান থেকে আমরা কিস্তির মোট কত করে দেওয়া লাগবে সেটা বের করব এবং পরবর্তীতে আমরা সমস্যাটা সমাধান করব। তাহলে এখানে a এর মান কত, a এর মান হচ্ছে কত 1, প্রথম পদ a = 1, এবার সাধারণ অন্তর d = কত 2, তাহলে a এর মান এবং d এর মান আমরা বসাই দিই, তাহলে n/2 a এর মান 1, n এর মান আমরা জানি না, d এর মান হলো 2। তাহলে এটা ক্যালকুলেশন করি, টু আর 1 গুণ করলে তাহলে n/2, 2 আর 1 গুণ করলে হবে 2 প্লাস 2 আর n গুণ করলে 2n মাইনাস 2 আর 1 গুণ করলেও 2, তাহলে এই প্লাসের 2 এবং মাইনাসের 2 এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আবার কি লেখা যায় দেখো n/2 * 2 আর n গুণ করলে কত হবে 2n, তাহলে 2 আর 2 বাদ, n আর n গুণ করলে কি হবে n²। তাহলে n² হলে কি কতগুলি কিস্তি দিব, কিস্তিতে মোট টাকা দিতে হবে আমাদের n², কি দেওয়া হবে মোট টাকা দিতে হবে n²। তাহলে এখন কিন্তু আমাদের প্রশ্নে আমাদের এখানে দেওয়া আছে যে মোট টাকার পরিমাণ হলো 2500 টাকা, 2500 টাকা, তাহলে আমরা লিখতে পারি n² = 2500। তাহলে প্রশ্ন মতে n² = 2500, তাহলে n এর মান কি হবে, এটা বর্গমূল করলে আমরা n এর মানটা পাওয়া যাবে, তাহলে বা n = √2500, সুতরাং n = কত 50, n = 50। তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল, আমাদের প্রশ্নে বলছিল যে ওই ব্যক্তি তার কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবে, তাহলে 50টা কিস্তিতে সে তার ঋণ পরিশোধ করতে পারবে। তাহলে কিস্তির পরিমাণ 50টি, কিস্তির পরিমাণ কয়টি 50টি, কিস্তির পরিমাণ সমান 50, ঠিক আছে। তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেল। এবার আমাদের এখানে আছে যেটা, সেটা হচ্ছে 24 নম্বরে যে সমস্যাটা আছে সেটা একটা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন বলছে কোন সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পদ l তম পদ l² এবং k তম পদ k², l তম পদ l², k তম পদ k², ধারাটির প্রথম পদ a সাধারণ অন্তর d ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ
তৈরি করো। খতে বলছে এল প্লাস কে তম পদ নির্ণয় করো, আর গতে বলছে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই 2 ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ক নম্বরের প্রথম কাজ কি? ক নম্বরের প্রথম কাজ হচ্ছে সমীকরণ তৈরি করতে হবে, দুইটি সমীকরণ তৈরি করতে হবে। এই নিয়মে অবশ্যই আমি আমার প্রথম ভিডিওতে এই চ্যাপ্টারে যে 8 নম্বর সমস্যা আছে সেটা করিয়েছি, সেটা খ এর মতো ক খ সেটাই হয়ে যাবে। আর গ নম্বর যেটা আছে সমষ্টির কথা এখানে বলা হয়েছে, সেটাও 20 নম্বর যে সমস্যা আছে সেই নিয়মে হয়ে যাবে। তারপরেও আমি আবার নতুন করে তোমাদের করে দিচ্ছি, কিন্তু তোমরা 8 এবং 20 এই দুটো দেখলে কিন্তু 24 নম্বর সমস্যাটা সমাধান করতে পারবে, একই নিয়ম। তারপরেও আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি 24 ক। কতে এখানে বলা হয়েছে যে প্রথম পদ এ সাধারণ অন্তর ডি উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করে। তাহলে আমরা জানি কি n সংখ্যক পদের n তম পদ কত? বলা হয়েছে l তম পদ l স্কয়ার। তার আগে n তম পদ লিখতে হবে। তাহলে দেওয়া আছে প্রথম পদ সমান a সাধারণ অন্তর সমান হচ্ছে d। তাহলে n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কিন্তু আমাদের এখানে বলছে কি l তম পদ l স্কয়ার, l তম পদ। তাহলে l তম পদ কত হবে? l তম পদ a প্লাস l মাইনাস 1 ইন্টু d। আবার কি বলছে? l তম পদ হচ্ছে l স্কয়ার। তাহলে আমরা কি লিখব? l তম পদের পরিবর্তে l স্কয়ার a প্লাস l মাইনাস 1 ইন্টু d, সমীকরণ নম্বর 1। ঠিক আছে? এরপর আবার কি বলছে? k তম পদ k স্কয়ার, k তম পদ k স্কয়ার। তাহলে k তম পদ কত হবে? k তম পদ তাহলে a প্লাস l এর পরিবর্তে তাহলে k মাইনাস 1 ইন্টু d, আর k তম পদের পরিবর্তে বলা হয়েছে k স্কয়ার। তাহলে k স্কয়ার ইকুয়াল টু a প্লাস k মাইনাস 1 ইন্টু d। এটা হলো আমার সমীকরণ নম্বর 2। ঠিক আছে? সমীকরণ নম্বর 2। তাহলে আমাদের ক নাম্বার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান হয়ে গেল, আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার আমাদের যে কাজটি করতে বলছে l প্লাস k তম পদ নির্ণয় করা, l প্লাস k তম পদ নির্ণয় করা। 8 নম্বরে আমি যেটা সমাধান করেছিলাম m প্লাস n তম পদ কত সেরকমই। তাহলে আমরা এখন l প্লাস k তম পদ নির্ণয় করব। খ নম্বরে আমাদের বলা হয়েছিল যে l প্লাস k তম পদ নির্ণয় করা। তাহলে l প্লাস k তম পদ নির্ণয় করতে হলে আমরা কতে যে দুটো সমীকরণ পাইছি সেই সমীকরণ দুটো আমাদের আগে লাগবে। তাহলে ক থেকে আমরা কি পেয়েছিলাম? ক থেকে পাই a প্লাস l মাইনাস k ইন্টু d ইকুয়াল টু l স্কয়ার। কেন আমাদের বলা হয়েছিল কি l তম পদ l স্কয়ার, l তম পদ l স্কয়ার। তাহলে এটা সমীকরণ নাম্বার দিলাম 1। এরপরে a প্লাস k তম পদ k স্কয়ার, তাহলে k মাইনাস 1 l মাইনাস 1 k মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু k স্কয়ার। k তম পদ হচ্ছে k স্কয়ার। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এই দুইটা সমীকরণ থেকে আমরা আগে d এর মানটা বের করে নেব, d এর মানটা বের করে নেব। তাহলে d এর মান যদি বের করতে চাই তাহলে বিয়োগ করি এই দুটো। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসের পরিবর্তে মাইনাস, প্লাসের পরিবর্তে মাইনাস, প্লাসের পরিবর্তে মাইনাস। এবার তাহলে দেখো এখানে a আছে, এখানে a আছে, a আর a যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের এখানে দুইটা d, তাহলে আমরা এখান থেকে d নিলাম
আর উপরে থাকলো l মাইনাস ওয়ান, এখানে হলো মাইনাস কে মাইনাস এ সেটা l স্কয়ার মাইনাস কে স্কয়ার, l স্কয়ার মাইনাস কে স্কয়ার। তাহলে বা আমরা d ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, এখানে প্লাস এর 1 আর মাইনাস এর 1 যদি বাদ যায় তাহলে l মাইনাস k ইকুয়াল টু l স্কয়ার মাইনাস k স্কয়ার, বা d ইকুয়াল টু তাহলে l স্কয়ার মাইনাস k স্কয়ার নিচে চলে গেল l মাইনাস k, বা d ইকুয়াল টু তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে a প্লাস b অর্থাৎ l প্লাস k ইনটু l মাইনাস k, নিচে হচ্ছে l মাইনাস k। তাহলে l মাইনাস k বাদ চলে গেলে l প্লাস k থাকে, অর্থাৎ d ইকুয়াল টু l প্লাস k। তাহলে d এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা l প্লাস k তম পদ নির্ণয় করব, l প্লাস k তম পদ নির্ণয় করব। তাহলে l প্লাস k এততম পদ, তাহলে a প্লাস আগে তো n ছিল, n এর পরিবর্তে এখন হবে l প্লাস k মাইনাস 1 ইনটু d। তাহলে a প্লাস এখন তো l মাইনাস 1 অথবা k মাইনাস 1 দুটোর একটা যদি আমরা নেই তাহলে l মাইনাস 1 ইনটু d, আর প্লাস থাকলো আমাদের kd, ঠিক আছে। কারণ কি দেখো এখানে তিনটার সাথে d আছে, তাহলে আমরা l আর 1 এর সাথে আলাদা নিলাম আর k এর সাথে আলাদা নিলাম। এখন এটা পরিবর্তে একটা মান বসানো যায়, কি বসানো যায়, মান বসানো যায়। সেটা কি, l তম পদ কি ছিল l স্কয়ার, l তম পদ ছিল l স্কয়ার, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি l স্কয়ার প্লাস k ইনটু d এর মান, d এর মান আমরা কত পেলাম l প্লাস k, l প্লাস k। তাহলে l স্কয়ার প্লাস k আর l গুণ করলে k l, আর k আর k গুণ করলে k স্কয়ার, आंसर। তাহলে আমাদের k l প্লাস k তম পদ বের হলো l স্কয়ার প্লাস k l প্লাস k স্কয়ার, এটা আমাদের বের হয়েছে। তাহলে খ নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেল। এবার চলো আমরা গ নম্বর যে সমস্যা আছে সেটা সমাধান করি। গ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, বলছে যে l প্লাস k সংখ্যক পদের সমষ্টি কত, l প্লাস k সংখ্যক পদের সমষ্টি কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখন l প্লাস k তম পদের সমষ্টি যেহেতু আমাদের বের করতে বলছে, তাহলে আমরা চলো সমষ্টিটা নির্ণয় করি। ক থেকে আমরা কি পেয়েছিলাম দেখো, গ নম্বরে আমরা ক থেকে পাইছিলাম a প্লাস l মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু l স্কয়ার, এটা ছিল সমীকরণ 1, আর a প্লাস k মাইনাস 1 ইনটু d সমান k স্কয়ার, এটা ছিল সমীকরণ নাম্বার 2। আর খ হতে যেটা পাইছি সেটা হলো d ইকুয়াল টু l প্লাস k, d ইকুয়াল টু l প্লাস k। তাহলে এখন আমরা বের করব কি বলছে, l প্লাস k সংখ্যক পদের সমষ্টি, l প্লাস k সংখ্যক পদের সমষ্টি। তাহলে l প্লাস k সংখ্যক পদের সমষ্টি, অথবা আমরা সংক্ষেপে লিখতে পারি n l প্লাস k, ঠিক আছে। তাহলে এত সংখ্যক পদের সমষ্টি কি হবে, আমরা জানি কি সূত্র কি জানি n বাই 2, তাহলে n বাই 2 এর পরিবর্তে আমরা লিখলাম l বাই k বাই 2, তাহলে এটা n বাই 2। এবার কি হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এর n এর পরিবর্তে l প্লাস k, n মাইনাস 1 ইনটু d। তাহলে এটা আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র, n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা n এর পরিবর্তে এখানে l প্লাস k বসাইলাম, ঠিক আছে। এখন এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কি l প্লাস k বাই 2 ইনটু l স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l প্লাস k, এটা আমাদের বের করতে হবে। তাহলে চলো দেখি আমরা এটা চেষ্টা করি। তাহলে l প্লাস k বাই 2 ইনটু, তাহলে এখানে আগের মতো এখানে কি আছে 2a প্লাস l প্লাস k মাইনাস 1 ইনটু d,
তাহলে এটা থেকে আমরা দেখো এই যে সমীকরণ আছে এটার কোনো অংশ আমরা ব্যবহার করতে পারি কিনা, দেখি আমরা ব্যবহার করতে পারি কিনা। তাহলে এটা যদি আমরা ভাঙায় লিখি, দেখো এখানে দুইটাই আছে, আমরা একবার লিখলাম a প্লাস l আর মাইনাস 1 একসাথে লিখলাম l মাইনাস 1 ইনটু d, ঠিক আছে, a প্লাস l মাইনাস 1 ইনটু d প্লাস, তাহলে এখানে দুইটাই থেকে আমরা একটাই নিয়েছি, আর এখানে আবার লিখলাম a প্লাস, এবার লিখলাম k মাইনাস 1 ইনটু d, ঠিক আছে। কিন্তু দেখো আমাদের এখানে d l মাইনাস 1 এর সাথে একবার ছিল d, তাহলে l মাইনাস 1 এর সাথে নিয়েছি, আবার k এর সাথে আছে, k এর সাথে d আছে, তাহলে এখানে আমরা মাইনাস 1 এর সাথে আবার d লিখেছি, তাহলে মাইনাস 1 এর সাথে যে d এটা কিন্তু আমাদের বেশি হয়েছে, সেজন্য আমরা এখানে কি দেব প্লাস d, এখানে কি দেব প্লাস d। তাই প্লাস d দিলে কি হবে, এই যে মাইনাস 1 আর d মাইনাস d বেশি হয়েছিল, এই প্লাস d কাটাকাটি যায়, আগের ব্যালেন্স থাকবে, আগেরটা ঠিক থাকবে। তাহলে এবার আমরা এগুলোর মান বসাই দিই, দেখো l প্লাস k বাই 2 ইনটু a প্লাস l মাইনাস 1 ইনটু d, a প্লাস l মাইনাস 1 d এর মান দেখো l স্কয়ার বসাই দিলাম, প্লাস আবার দেখো a প্লাস k মাইনাস 1 ইনটু d, a প্লাস k মাইনাস 1 ইনটু d এর মান আছে কি k স্কয়ার, তাহলে বসাই দিলাম k স্কয়ার প্লাস, এবার হলো d এর মান, তাহলে d এর মান আমরা কত পেয়েছি l প্লাস k, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে এর সাথে আমাদের দেখো যে সৃজনশীলটা ছিল 24 নম্বরে সেই সৃজনশীলটা সমাধান হয়ে গেল। তাহলে আমাদের 13.1 শেষ, পরবর্তীতে 13.2 এর সমাধান করে দিব, এবং সাথে সাথে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা মন দিয়ে সমস্যাগুলো সমাধান করো, প্র্যাকটিস করো, আবার পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।